নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। মধ্যখানে অনেক দিন গ্যাপে কিছু ভিডিও শেয়ার করেছি। কর্মব্যস্ততার জন্য অনেক দিন ভালো করে ভিডিও দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে কিছু গল্প করতে এসেছি। কিছু গল্প ঠিক না, মানে একটা লাইফ আপডেট দিতে এসেছি। আপনারা হয়তো টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন কি বলতে চলেছি। তো ফার্স্টেই বলে দিই যে 22nd of September I broke my right wrist. This is my current situation. তো এই সংক্রান্তই আমি আজকে একটু গল্প করব। তো কি করে আমি এই সিচুয়েশনে পড়লাম বা তারপরে আমি কি করেছি বা এখন কি পরিস্থিতি সেটা নিয়েই আমি আজকে গল্প করব। আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা হয়তো জানেন, আর যারা নতুন ভিডিও দেখছেন আমার, তাদের আমি আবার বলে দিই যে আমি আর আমার হাজব্যান্ড কারেন্টলি অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্যারাম্যাটা অঞ্চলে থাকি। তো আমরা এখানে প্রায়শই বিচের ধারে যাই। এখানে তো সেটা নর্মাল, এখানে প্রচুর বিচ ঘোরার জন্য। তো এরকমই আমরা 22 তারিখেও হঠাৎ করেই প্ল্যান করলাম যে ওখানে যাব। সেটা ছিল হচ্ছে কলারয় বিচ। কলারয় বিচ হচ্ছে নর্থ সিডনির ওদিকে। তো আমরা হঠাৎ করেই ভাবলাম যাব। তো সেদিনকে অলরেডি দুপুর হয়ে গেছিল। তো আমরা বেরিয়ে যেতে যেতে বিকেলে সন্ধে হয়ে গেছিল, যেখানে জাস্ট সূর্যটা ডুবছে, একদম সন্ধে নামছে, সেই মুহূর্তে আমরা গেছিলাম। তো সব মানে আমাদের এখানে সিডনিতে সব বিচের সাইডেই কিছু পাথরের এলাকা থাকে, যেখানে সমুদ্রের জলটা যখন কমে যায় তখন ওই পাথরগুলো দেখা যায়। তো আমরা এরকম অনেক জায়গায় গিয়েছি যেরকম পাথর ছিল, সেখানে আমরা অনেক হেঁটেছি। তো সেরকমই আমরাও সেদিনকে ওই পাথরের ওপর দিয়েই হাঁটছিলাম কলারয় বিচের ওখানেই। তো বাই চান্স আমার একটা প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি চশমা পরি, আমার ওই সানসেটের টাইমে মনে হয় লাইটটা কম ছিল। তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ওই কোথায় উঁচু নিচু আছে বা কোথায় শ্যাওলা আছে সেটা আমি জাস্ট খেয়াল করতে পারছিলাম না। তো সামহাও আমি একটু ভয় এগোচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড অনেকটা এগিয়ে গেছিলো। তারপর সামহাও আমি বুঝতে পারিনি, আর আই স্লিপ করে পড়লাম। কোমরে খুব একটা লাগেনি বাই চান্স, কিন্তু হ্যাঁ পরে ব্যথা হয়েছিল। কোমরে কিছু একটা মানে বড় সড়ো হতে পারতো, কিন্তু হয়নি ভগবানের দয়ায়। যাই হোক, তো কিন্তু যেটা মেন হয়েছে যে আমি পড়েছি এর রিস্টের এরমভাবে, রিস্টের ওপরে। তো রিস্ট যেহেতু হাতটা মানে এরকমভাবে পড়েছে, সেই জন্য আমি তখন জাস্ট আই ওয়াজ ড্যাম শিওর যে আমার ভেঙে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড বুঝতে পারছে না যে কি হয়েছে। তো আমি ফার্স্টেই প্রচণ্ড জোর চেঁচিয়েছি। তো আমি তখনই বুঝে গেছি যে আই ওয়াজ গন। তো তারপর ওখান থেকে বাই চান্স অনেক কষ্ট করে উঠলাম, উঠে বিচের সাইডে গেলাম যেখানটা বালি আছে। তো সেখানে গিয়ে আমার হাজব্যান্ড ফার্স্টে বলল যে হাতের মুভমেন্ট কি হচ্ছে, সেটা তোমার কি অসুবিধা হচ্ছে, কতটা ব্যথা হচ্ছে। বাই চান্স আমার একটু সহ্য শক্তি বেশি, ঠিক আছে, আমি অতটা প্রকাশও করি না, ঠিক আছে, কিন্তু আমি প্রকাশ করেছিলাম, কিন্তু হয়তো এর থেকেও বেশি অনেকে করে। আমার হয়তো সহ্য শক্তিটা অনেকটাই বেশি বলে হয়তো আমি একটু কম করেছিলাম। যাই হোক, অতটা বোঝাও যাচ্ছিল না যে ভেঙেছে কি ভাঙেনি, কিন্তু আমার মনে হচ্ছিল সামহাউ যে ভেঙেছে। তো তারপর আমরা ওখান থেকে বেরোই। ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, যেহেতু আমরা এখানে কোনো গাড়ির কোনো সিন নেই, মানে আমাদের এখানে গাড়ি নেই। তো এখানে যেহেতু মানে লোকাল ট্রান্সপোর্টেশন খুব ভালো, সেজন্য গাড়ির কোনো খুব একটা প্রয়োজন হয় না আর কি।
তো আমরা বাসে ট্রেনে করেই গেছিলাম, তো আমরা ফিরবো তাহলে বাসে করে তারপরে ট্রেনে। তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, তো তখনই আমার হাজব্যান্ড গুগল করলো, করে দেখলো যে সামনাসামনি কি আছে যেখানে এমার্জেন্সিতে যাওয়া যেতে পারে। তো ফার্স্টেই দেখেছিল ও যে একটা স্টপেজ আগে একটা ফার্মাসি আছে, তো ফার্মাসিতে এখানে অনেক সময় ডাক্তারটা থাকে। তো হাজব্যান্ড বলল যে ওখানেই চলো ফার্স্টে দেখি প্রাইমারি ফার্স্টে কি হয়েছে। তারপর ওইখানে জাস্ট আমরা বাস স্ট্যান্ডে পৌঁছতেই দেখি বাস একটা দাঁড়িয়েছিল, তো ওইটাতেই জাস্ট দৌড়ে গিয়ে উঠলাম, উঠে আগের স্টপেজে এলাম, এসে ফার্মাসিতে গেলাম। ফার্মাসিতে একটা ডাক্তারের মতন ছিলেন, কিন্তু তিনি বললেন তিনি দেখলেন ফার্স্টে আমার তো হাতটা যথেষ্ট ফুলে গেছিলো, আর হচ্ছে আমি এখানে একটা ফটো দিয়ে দিচ্ছি। তো আমার হাতটা যথেষ্ট ফুলে গেছিলো আর পুরো মানে আস্তে আস্তে অবশ হয়ে আসছিল। তো আমি এরকম পরিস্থিতিতে কোনোদিন আগে পড়িনি, মানে আমার হাত পা কোনোদিন ভাঙেনি। অন্যান্য অনেক কিছু হয়েছে কিন্তু হাত পা কোনোদিন ভাঙেনি, তো আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, তারপর সামহাও আমরা ওখানে গেলাম, ডাক্তার একজন দেখলেন কিন্তু বললেন যে মনে হচ্ছে আমার দ্বারা কিছু করা সম্ভব না, আপনি জিপির কাছে যান। তো এখানে ফার্স্টে জিপি দেখে, তো জিপি মানে জেনারেল ফিজিশিয়ান, তো ওনাদের পাশেই একটা জিপি ছিলেন। তো লাকিলি সানডেতেও সেটা খোলা ছিল, আমাদের হচ্ছে সেটা 6টা নাগাদ, তো আমরা মোটামুটি ওখানে 6:15-র মধ্যে তো পৌঁছেই গেছিলাম। তো ওইখানে ফার্স্টে গেলাম, উনি বলার পরে ওই জিপির কাছে গেলাম, তাও অনেকক্ষণ বসতে হলো, 10-15 মিনিট বসে তারপরে দেখা হলো জিপির সাথে। জিপি তো দেখেই বললেন যে আমার তো একটু দেখলেন যে হাতটা কোথায় ব্যথা হচ্ছে না হচ্ছে, দেখলেন যে বলল যে না এটা মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে, তো ইউ নিড টু গো টু দ্য এমার্জেন্সি। তো এমার্জেন্সিতে যেতে হবে। তো রাত্রির হয়ে আসছে, সানডে, এরপর আর তেমন কিছুই পাবো না, তো এমার্জেন্সিতে যেতেই হবে, কিছু করার নেই। তো ফার্স্টে আমরা ভাবলাম যে কোথায় যাব, তো উনি সাজেস্ট করলেন যে এখানেই একটা হসপিটাল আছে খুব ভালো, নর্দার্ন বিচেস হসপিটাল। তো ওইটা এমার্জেন্সি তো সারাদিনই খোলা থাকে, সারা রাত্রির খোলা থাকে, অসুবিধা নেই, আপনারা যেতে পারেন। আর আপনারা যেহেতু প্যারামেটা থেকে আসছেন, আমি বলবো যে প্যারামেটা পরের স্টেশনে যেটা ওয়েস্টমিডটা বিশাল বড় হসপিটাল, তো আপনারা যদি ওখানে যেতে পারেন তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি হবে। তো আমরা বললাম যে ওয়েস্টমিডে আমরা অনেক আমাদের চেনাশোনা অনেকেই গেছিলো, আমরা অনেক কথা শুনেছি যে ওয়েস্টমিডে প্রচণ্ড রাশ থাকে। এইদিকে আমাদের এই প্যারামেটা বা ওয়েস্টার্ন সাইডের একটা সবথেকে গুরুত্বপূর্ণ হসপিটাল, ওটা বড়, তো ওইখানে প্রচুর লোক যায়। তো আমরা এত দূর এসে যদি আবার অনেকক্ষণ বসে থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এখানে ইমার্জেন্সি ইজ নট অ্যান এমার্জেন্সি, ঠিক আছে? তো এখানে বসে থাকতে হয় 4-5 ঘন্টা, এর থেকেও বেশি বসে থাকতে হয়। তো আমরা বললাম যে না, এত দূর আসতে পারবো না, আমরা ওখানেই যেটা হবে ফার্স্ট করে তারপরে যেখানে খুশি যাব। তো তারপরে উনি বললেন যে ঠিক আছে, আমি রেফার করে দিচ্ছি। তো উনি একটা রেফার করে দিলেন, তখন উনি একজনকে দিয়ে ওখানেই ওই ক্লিনিকেই একজনকে দিয়ে একটা ব্যান্ডেজ করিয়ে দিলেন, যাতে মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যায়, বেশি মুভমেন্ট না হয়। তো ওই ব্যান্ডেজ করে আমরা গেলাম হচ্ছে নর্দার্ন বিচেস হসপিটালে। বাসে করেই গেলাম, 4-5টা স্টপেজ ছিল, তো গিয়ে তারপরে এমার্জেন্সিতে বসলাম। মোটামুটি উইদিন 1.5 আওয়ার্স আমার ডাক্তার দেখে এক্সরে হয়েছে, কিন্তু ওই এমার্জেন্সি, এখানে কোনো এমার্জেন্সি বলে কিচ্ছু নেই। আমার এক্সরে করার পর 3 ঘন্টা আমি বসেছিলাম। আমরা ওখানে মোটামুটি পৌঁছেছিলাম 7টার মধ্যে,
আর 8:30টার মধ্যে মোটামুটি হয়ে গেছিলো এক্স-রে। আমরা 3 ঘন্টা মতন বসেছিলাম। মোটামুটি 12:30 1টা নাগাদ আমাকে আবার একজন ডাক্তার এলেন, ডাকলেন, তখন বললেন যে তোমার হাত ভেঙে গেছে, একটা ফ্র্যাকচার তো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে হাড়টা কি মানে ওই জায়গায় আছে না ওটা থেকে মুভ হয়ে গেছে। তো ওটার জন্য আপনাদের আবার কালকে সকালে আসতে হবে, এসে একটা টেস্ট করতে হবে, তারপরে অর্থ দেখবেন, মানে স্পেশালিস্ট যিনি দেখবেন, তিনি তো রাত্রিরে ছিলেন না, তিনি দেখবেন কালকে। তখন অলরেডি রাত্রির 1টা বেজে গেছে। তা আমরা বললাম যে তাহলে কালকে কখন আসতে হবে? তো বললেন যে সকাল 7টায়। তো আমরা রাত্রির 1টার সময় এখানে আমাদের প্যারামেটা থেকে ওই হসপিটালটা মোটামুটি 52 কিলোমিটার্স। আর তারপর আমরা কি করে ফিরবো? লাকিলি আমরা ক্যাব পেয়ে গেছিলাম, সেটা অসুবিধা হয়নি। আমাদের অনেক বন্ধু বান্ধব যারা আছে তারা বলেও ছিল যাবে, কিন্তু আমরা রাত্রির হয়ে গেছিলো বলে সবাইকে বারণ করে দিয়েছিলাম যে আসতে হবে না। তারপরের দিন মানডে ছিল, তো সবারই অফিস, আমরা ম্যানেজ করে নিয়েছিলাম, অসুবিধা হয়নি। তো তারপর তো আবার কি করব, উনি একটা কাস্ট করে দিলেন, টেম্পোরারি একটা কাস্টিং করে দিয়ে বলল এটা যাতে মুভমেন্ট বেশি না হয়, আর যদি ব্যথা হয় খুব তাহলে প্যারাসিটামল খেতে। এখানে কোনো ওষুধ দেয় না, ফার্স্ট অফ অল এখানে সবই প্যারাসিটামলের ওপর চলে। প্যারাসিটামল অ্যান্ড আইবুপ্রোফিন যে ওষুধটা আছে, এই দুটোর কম্বিনেশনটা খুবই ভালো নাকি। তো এই দুটো কম্বাইন করে খেতে বলেছিল। তো তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর নেক্সট ডে আমরা বাড়ি এলাম হচ্ছে রাত্রি 2টোর সময়। সারাদিন কিছু খাওয়া হয়নি, সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম। তারপর 2টোর সময় এসে রাত্রিরে আমার হাজব্যান্ড ম্যাগি বানালো, বাই চান্স বাড়িতে ম্যাগি তো ছিলই। তো ম্যাগি বানিয়ে ম্যাগি খেয়ে রাত্রি 2টোর সময় 2:30টার সময় ঘুমোলাম, 2:30 3টে তখন বাজে। ঘুমিয়ে তারপর সকাল 5টা 6টার মধ্যে 6টার মধ্যে ঘুম ভেঙে গেছিলো। তারপরে আবার গেলাম, যেতে মোটামুটি 1.5-2 ঘন্টা মতন সময় লেগেছিলো, কারণ আমরা বাসে করে ট্রেনে করে আবার গেছিলাম। তো সকালবেলা যেহেতু অফিস আওয়ার শুরু হয়ে যাবে, সেই জন্য ক্যাবে করে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ প্রচণ্ড দূর আর প্রচণ্ড রাস্তায় জ্যাম হবে। তো তারপর আমরা ওখানে গিয়ে পৌঁছলাম। বাসে ট্রেনে যেতে অসুবিধা হয়নি খুব একটা। তো যাই হোক, গিয়ে পৌঁছলাম। তারপরে ওখানে ডাক্তার ফার্স্টে দেখে বলল যে তোমার একটা সিটি স্ক্যান হবে। আমাকে বলেছিল সকালে কিছু না খেয়ে আসতে। তো সেটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি যে কেন বলেছিল। তো আমরা ভাবছিলাম যে হয়তো কোনো টেস্ট করবে আবার। তো তারপর গিয়ে বললো যে সিটি স্ক্যান করব, কারণ বুঝতে পারছি না যে হাড়টা সরে গেছে কিনা। তো তারপর আমরা সিটি স্ক্যান করলো, বেশিক্ষণ সময় লাগেনি, সেদিনকে একদম ফাঁকাই ছিল। তো সিটি স্ক্যান করলো, করে যিনি স্পেশালিস্ট ডক্টর তিনি এলেন। তিনি এসে বললেন যে তোমার হার্ট তো ফ্র্যাকচার উইথ বোন ডিসলোকেটেড, তো তার জন্য তোমাকে এমনি কাস্টিং করে দিতে পারি, কিন্তু সেটা 6 সপ্তাহ ফার্স্টে রাখতে হবে, কিন্তু পরবর্তী লাইফে গিয়ে খুব প্রবলেম হবে। সেটা হচ্ছে যেহেতু আমরা এশিয়ান ব্যাকগ্রাউন্ড, আমার সত্যি কথা বলতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক দিন ধরেই আছে। আফটার কোভিড আমার ভিটামিন ডি এর খুবই প্রবলেম, অনেক কম ছিল, সেখান থেকে একটু বেড়েছে। এখন তো প্রতিদিন সাপ্লিমেন্টস খাই, এখানেও ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার বলছেন যে এই সবের জন্য পরবর্তী লাইফে গিয়ে আর্থারাইটিস বা এরকম জাতীয় জিনিস হতেই পারে। তো আমরা রিস্ক নেব না, যেহেতু বয়সটা কম আছে। বয়স যদি 50 অ্যাবাভ হতো তাহলে হয়তো আমরা রিস্ক নিতাম না, কিন্তু এখন রিস্কটা নিতে হবে, নিয়ে একটা
সার্জারি করতে হবে, করে প্লেট বসাতে হবে, তাহলে রিকভারিটা তাড়াতাড়ি হবে আর পরবর্তী লাইফে গিয়ে খুব একটা অসুবিধা হবে না, একদম নর্মাল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ইট উইল টেকস টাইম। তো তারপর আমরা তো বুঝতে পারছিলাম না যে কী করবো। তারপর অনেকজনের সাথে কথা বললাম, বাড়ির লোকেদের সাথে কথা বললাম, তারপরে এখানে যারা আছে, এখানে যাদের এরকম পরিস্থিতি ফেস করতে হয়েছে তারা কি করেছে সেইগুলো জানলাম। আর ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়াতে হচ্ছে একটা প্রবলেম আছে যে যতই ছোট হোক বা বড় হোক, একটু টাকার জন্য তো সবাই ভয় দেখায়, ভয় দেখিয়ে যে না সার্জারি করে দিই, ঠিক আছে, একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবার এখানে ওইটা নেই। এখানে আমরা অনেকজনের সাথেই কথা বললাম, কথা বলে যেটা জানলাম যে এইখানে ওই সব করে না, কারণ এখানে প্রচণ্ড কড়াকড়ি, ওই রকম কিছু করা যাবে না, তোমাকে ভয় দেখাতে কেউ পারবে না, এটা তোমার পুরোপুরি ডিসিশন তুমি করাবে কিনা। তুমি যদি আবার না করাতে চাও করিও না, সেটা তোমার প্রবলেম, তুমি পরে আরও প্রবলেম ফেস করতে পারো, কিন্তু হ্যাঁ মানে এখন করিয়ে নিলে তোমার ফিউচারটা অনেকটা সিকিওর। তো তারপর আমরা অনেক ডিসকাশন করে টোরে ডাক্তার বলেছিল যে তার পরের দিনই অপারেশন হবে সকালবেলা। তো আমরা সেটাই ভাবছি কি করব, আর বেশি দেরিও করা যাবে না, কারণ বোনের একটা হিলিং প্রসেস আছে, বোন যদি নিজে থেকে হিলিং প্রসেসটা শুরু করে দেয় তাহলে হয়তো অপারেশন করলেও ঠিক হবে না। তো সব দিক থেকে দেখে অনেক বিচার বিবেচনা করে আমরা ডিসিশনটা নিলাম যে অপারেশন করাবো। তো আমরা সেদিনকে আবার বাড়ি চলে আসি, তারপরের দিন সকাল 7টার মধ্যে যেতে বলেছিল। তারপর সকাল 7টার সময় গিয়ে আমরা টুকটাক প্রসেস করে আমরা অপারেশনটা করিয়ে আমার এখন রিসেন্টলি আমার মনে হচ্ছে এইখানটা কেটে প্লেটটা বসিয়েছে। তো এখন হাতের মুভমেন্ট খুবই কম, আর আমার একজন চেনাশোনা থেরাপিস্ট আছেন এখানে, যেহেতু আমার আগের বছর একটা পায়ের প্রবলেম হয়েছিল সেজন্য আমি ওখানে যেতাম, তো ওনার সাথেও কনসাল্ট করেছিলাম, ওনার সাথে গিয়ে আবার অপারেশনের পরে গিয়েও আমি দেখা করে এসেছি, কথা বলে এসেছি। তো এই আমার ফিজিওথেরাপিস্ট উনি বলেছেন যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ কিছু এক্সারসাইজগুলো করতে হবে, ওনার কাছে আবার পরে যেতেও হবে। তো এখন হচ্ছে মেন যে 3 তারিখ, মানে এই আজকে হচ্ছে 1st of October, আমি আজকে ভিডিওটা করছি 1st of October, আমার 3 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে যিনি অপারেশনটা করেছেন। আমি যাব, গেলে হয়তো এই কাজটা খুলবে, হয়তো এক্সরে করে দেখবে যে এখন কি সিচুয়েশন, তারপর উনি বলবেন যে কি ব্যাপার। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো দেখি ডাক্তার কি বলেন। আমার মনে হয় খুব একটা বেশি কিছু হবে না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, কিন্তু হ্যাঁ মানে ইট উইল টেকস টাইম। তো 3 তারিখের জন্য অপেক্ষায় আছি। তো 3 তারিখের পর কি হচ্ছে সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, অনেক ভিডিওটা বড় হয়ে গেছে, এরপরের ভিডিওতে আই উইল শেয়ার ফার্দার আপডেট। ওকে, চলুন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।